2025 এসএলএসটি 9, 10, 11, 12 পিভিআর ফর্ম কীভাবে ফিল আপ করবে A to Z ডিটেলস তোমরা দেখে নাও। এই 3টা পেজ কীভাবে ফিল আপ করতে হবে, তো প্রত্যেকটা ঘর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী লিখতে হবে। হ্যাঁ, ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। 9, 10, 11, 12 সবাইকেই এই প্রসেস কমপ্লিট করতে হবে, সবাইকেই কিন্তু এটা ফিল আপ করে এখানে 3টা পেজ আছে, 3টা পেজ মিলে একটা সেট, এরকম 3টা সেট তোমাকে ফিল আপ করে সেম কপি 3 সেট ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এখন শুরু হয়েছে যারা 11, 12 চাকরি পেয়েছো, তো যখন তোমার যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশনের জন্য ডাকছে নামের তালিকা দিয়ে, তখনই কিন্তু তোমাদের এই ফিল আপ করে জমা দিতে হবে। তো এখন যেমন শুরু হয়েছে তোমার 16 তারিখে আছে, 17 তারিখে আছে, আমি ভিডিও দিয়েছি কাদের কাদের শুরু হয়েছে। তো এরকম 3টা সেট কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে পিভিআর ফর্মটা। হ্যাঁ, তো দেখে নাও। এরপর কিন্তু 9, 10 যারা চাকরি পাবে তোমাদেরকেও এই প্রসেসটা কমপ্লিট করতে হবে, তাই এই ভিডিওটা সবার জন্য 9, 10, 11, 12। তো প্রত্যেকটা ঘরে কি কি লিখতে হবে তোমরা দেখে নাও। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। এখানে তোমাদের ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমরা এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, তো এখানে ক্যান্ডিডেট আইডি, তো ক্যান্ডিডেট আইডি নিয়ে আমি ভিডিও দিয়েছি, তবুও আমি বলে দিচ্ছি। তো মধ্যশিক্ষা পর্ষদ দেখবে তোমার এই যে 16, 17 তারিখে যে তোমার ভেরিফিকেশান শুরু হচ্ছে, মানে ডেকেছে যাদের নামের তালিকা দিয়ে। তো মোট কথা, যখন তোমার কাউন্সেলিং যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে তাদের মধ্যে ধাপে ধাপে শুরু হচ্ছে ভেরিফিকেশান। তো মধ্যশিক্ষা পর্ষদ নামের তালিকা দিয়ে যাদের ডেকেছে যে নোটিশে, সেখানেই তোমার কি বলে ক্যান্ডিডেট আইডি উল্লেখ করা আছে, হলুদ কালার দিয়ে রোল নাম্বারের পাশে, নামের পাশে ক্যান্ডিডেট আইডি আছে, সেই ক্যান্ডিডেট আইডিটা এখানে দিতে হবে। তো কেমন দেখতে সেটা আমি ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। এছাড়াও তুমি তোমার যে নোটিশে নাম আছে সেই নোটিশটা দেখো, তোমার যে নামের তালিকা আছে সেখানে নামের পাশে ক্যান্ডিডেট আইডি আছে, WBBSE ওইখান থেকে যে নামের তালিকা দিয়েছে যাদেরকে ডাকছে, এরপরও যাদের ডাকবে তখন তুমি তোমার যে নোটিশে নাম থাকবে সেই নোটিশে তোমার ক্যান্ডিডেট আইডিটা থাকবে। ক্লিয়ার? আর এখন যাদের ডাকছে শুরু হয়ে গেছে, তুমি দেখো তোমার সেই তালিকায় তোমার ক্যান্ডিডেট আইডি আছে। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার আসি তোমার কি বলে 1 নাম্বার ঘরটা। 1 নাম্বার ঘরটা হচ্ছে তোমার এখানে শুরুতে টাইটেল দিতে হবে, তারপর নাম দিতে হবে। ভালো করে ভিডিওটা একবার বুঝতে পারবে না, 2বার বুঝতে পারবে না, 3বার দেখো, 4বার দেখো, ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, নাম টাইটেল নাম লিখবে। 2 নাম্বার ঘরটা তুমি কোন লেভেলের টিচার। এখন যেহেতু 11, 12 শুরু হয়েছে, তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার ব্র্যাকেটে লিখবে ক্লাস 11, 12। এরপর যখন 9, 10 শুরু হবে, 9, 10 যারা চাকরি পাবে, 9, 10 ক্ষেত্রে এখানে লিখে দেবে অ্যাসিস্ট্যান্ট টিচার ব্র্যাকেট লিখবে ক্লাস 9, 10। তারপরে যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তোমার রেকমেন্ডেশন লেটার, এসএসসি যে সুপারিশপত্র দিয়েছে সেখানে তোমার উল্লেখ করা আছে তুমি কোন লেভেলের টিচার, দেখো ঠিক পেয়ে যাবে। ক্লিয়ার? এবার হচ্ছে 3 নাম্বার ঘরটা, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস। ক্লিয়ার? 4 নাম্বার ঘরটা হোম অ্যাড্রেস মানে প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, তো প্রেজেন্ট অ্যাড্রেস এই দুটো সেমই হবে আশা করি। তো 3, 4 এ ঘরটা হয়ে গেল। এবার বি পার্টটা, তো নিশ্চয়ই কেউ বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে চাকরি করতে আসবে না, তো এই জন্য তোমার 4 বি পার্টটা নট অ্যাপ্লিকেবল, এন যেখানে লেখার দরকার নেই সেই ঘরটা তুমি এনে লিখে দিবে, নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? 5 নাম্বার ঘরটা যার 3 নাম্বার আর 4 নাম্বার যার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছো, লিখে দিয়েছো, সেখানে তাদের ক্ষেত্রে এখানে তোমার নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? এবার তোমার কী বলে 6 নাম্বার, খুব সহজ 6 নাম্বারটা, আশা করি এটা তোমাদের অসুবিধা হবে না। এখানে ছোট ছোট করে লিখবে, হ্যাঁ, না হলে এই যে এ পার্টটা, এটাকে এমন বড় করে লিখবে, দেখা হলো এর পার্ট বিকে বোঝাচ্ছে, বির পার্ট সিকে বোঝাচ্ছে, এরকম করে ছোটো ছোটো করে লিখবে যাতে প্রত্যেকটা ঘরকে বোঝায়। ঠিক আছে, তো এখানে তোমার দেখো 6 এ পার্টটা এখানে বলে দিয়েছে যে তোমার বাবার নাম ফুল লিখে দিবে। তারপর এ পার্টটা, তো বি পার্টটা অ্যাড্রেস দিয়ে দিবে, হ্যাঁ, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবে। প্রফেশন, তোমার বাবার প্রফেশন কী, যদি চাকরি করে তো চাকরি লিখে দিবে, সার্ভিস যদি লিখে দেবে, চাকরি বিজনেসম্যান তো বিজনেসম্যান লিখে দিবে, যদি চাকরি করে,
রানিং চাকরি করছে তাহলে ডিটেলস তোমার কোথায় চাকরি করে তার ডিটেলস লিখে দেবে। আর যদি রিটায়ার্ড পার্সন হয় তাহলে লিখে দিবে যে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো মোট কথা যার যেটা সে সেরকম লিখবে। ক্লিয়ার। এবার 7 নাম্বার ঘরটা, 7-এর হচ্ছে এখানে ভালো করে দেখো, 7-এর ন্যাশনালিটি প্রত্যেকটা পার্ট কিন্তু যাতে বোঝায় সেইভাবে কিন্তু লাইন টু লাইন লিখবে। তো 7-এর ন্যাশনালিটি অফ ফাদার, বাবার ন্যাশনালিটি কি, নিশ্চয়ই ইন্ডিয়ানই হবে সবাই যারা চাকরি করতে আসছে, ঠিক আছে। তো ইন্ডিয়ানই হবে, ফাদার ইন্ডিয়ান, মাদার ইন্ডিয়ান। এবার হাজব্যান্ড, এখানে হাজব্যান্ডকে যে ক্যান্ডিডেট মনে করো, এই ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট ফিল আপ করছে এই ক্যান্ডিডেটটা মনে করো বিবাহিত মেয়ে, বিবাহিত মেয়ে, তাহলে বিবাহিত মেয়ে হলে নিশ্চয়ই তার হাজব্যান্ড হবে, তো হাজব্যান্ডের কী হবে, নিশ্চয়ই ইন্ডিয়ান হবে। ক্লিয়ার। তো বিবাহিত মেয়ে যদি হয় তাহলে তার হাজব্যান্ড ইন্ডিয়ান হলো, তো তারপর ডি পার্টটা ওয়াইফ, তো এটা যদি বিবাহিত ওয়াইফ হয় তো ওয়াইফের আবার ওয়াইফ থাকে নাকি, তো নিশ্চয়ই ডি এর ঘরটা নট অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তো যার ক্ষেত্রে যেটা সে সেখানে সেটা লিখবে, আর বাকিটা নট অ্যাপ্লিকেবল লিখবে। ক্লিয়ার হয়ে গেল। আর যদি মনে করো বিবাহিত না হয় তাহলে নিশ্চয়ই এই ক্যান্ডিডেট যদি মেয়ে হয়, যে ক্যান্ডিডেটটা ফিল আপ করছে মনে করো এই ক্যান্ডিডেট যদি মেয়ে হয় তো নিশ্চয়ই তার হাজব্যান্ড তো এখনও তো বিয়ে করেনি, তাহলে হাজব্যান্ড আসবে কোত্থেকে, তো সেক্ষেত্রে লিখে দিবে যে নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার। এখানে হাজব্যান্ডের ঘরে লিখে দেবে নট অ্যাপ্লিকেবল। মোট কথা যার ক্ষেত্রে যেটা হবে সে সেটা লিখবে। ক্লিয়ার। এবার হচ্ছে নেক্সট, নেক্সট হচ্ছে পার্টটা তোমার কই পার্টটা কোথা থেকে জন্য বললাম, 7 নাম্বার ঘর বললাম। এবার হচ্ছে 8 নাম্বার ঘরটা, ঠিক আছে। 8 নাম্বার ঘরটা দেখো ভালো করে, এখানে হচ্ছে সহজ এগুলো, ডেট, এক্সাক্ট ডেট অফ বার্থ, তোমার মানে এসএসসিতে যে ডেট অফ বার্থ দিয়েছো এসএসসি ফর্ম ফিল আপে, ঠিক আছে, সেই ডেট অফ বার্থে দিবে, এক জায়গায় একরকম দেবে না, ঠিক আছে। কারণ এটা কিন্তু তোমার পিভিআর শুরু হবে, কারণ কারণ যখন পুলিশ ভেরিফিকেশন হবে দুরকম ঠিকানা, দুরকম ডেট অফ বার্থ পেয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। যেটা তুমি এসএসসিতে ব্যবহার করেছো সেটাই, ঠিক আছে। তো যেটা আছে মোট কথা, যেটা প্রমাণ তুমি দেবে সেটা, তো ডেট অফ বার্থ হচ্ছে তোমার যা ডেট অফ বার্থ সেটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। এখানে উল্লেখ করে দেওয়া আছে অ্যাডমিট কার্ড, তোমার যা যা উল্লেখ করা আছে সেরকম, বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার বি পার্টটা, 8-এর এ হয়ে গেল, বি পার্টটা প্রেজেন্ট এজ, এই মুহূর্তে তোমার বয়স কত, এই মুহূর্তে যে বয়স তোমার 30, 25, 26, 27 যা হয় দিয়ে দেবে বি পার্টটা। তারপর সি পার্টটা, সি পার্টটা দেখো, সি পার্টটা এখানে পরিষ্কার করে বলে দিয়েছে এজ অফ মেট্রিকুলেশন, মানে মাধ্যমিক পাস কত বছর বয়সে তুমি করেছো স্কুল ফাইনাল, সেই বয়সটা তুমি মাধ্যমিক পাস যে যত বয়সে করেছে তোমার ডেট অফ বার্থ উল্লেখ করা আছে, ঠিক আছে, সেই বয়সটা তুমি এখানে উল্লেখ করে দেবে সি পার্টে। ক্লিয়ার। 8 নাম্বার ঘর ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে 9 নাম্বার ঘরটা, 9 নাম্বার ঘরটা একটু সহজ, প্লেস অফ বার্থ, তোমার জন্ম কোথায় হচ্ছে, নিশ্চয়ই তোমার হোম অ্যাড্রেসই হবে, ঠিক আছে। এবার 9-এর বি পার্টটা ডিস্ট্রিক্ট অ্যান্ড তোমার ডিস্ট্রিক্ট যা সেটাই তুমি লিখে দেবে, অ্যান্ড স্টেট যেটা তুমি স্টেট হয় সেটা লিখে দেবে। 10-এর এ স্টেট ইওর রিলিজিয়ান, তোমার যা রিলিজিয়ান সেটা তুমি রিলিজিয়ানটা লিখে দেবে, ঠিক আছে। বি পার্টটা আর ইউ মেম্বার অফ শিডিউল কাস্ট, তুমি যদি SC ST হও তাহলে তুমি উল্লেখ করে দেবে, আর যদি তুমি জেনারেল কাস্ট হও তাহলে তুমি এগুলোর কোনোটার মধ্যেই তুমি পড়ছো না তাহলে নো লিখে দিবে, ঠিক আছে। তো ইয়েস অর নো লিখে দিয়েছে, ঠিক আছে এখানে। তো নেক্সট হচ্ছে তোমার 11 নাম্বার পার্টটা, ভীষণ গুরুত্বপূর্ণ এই পার্টটা, ঠিক আছে। এই পার্টটা দেখো, এখানে তোমার এটা যেহেতু তোমার তোমার যত ডিগ্রি আছে প্রত্যেকটা ডিগ্রি এখানে উল্লেখ করতে হবে, যা যা দেখিয়েছো তাই এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে মনে করো মাধ্যমিক পাস করেছো প্রথমে, তো কোন জায়গা থেকে তুমি মাধ্যমিক পাস করেছো, কোন স্কুল থেকে, যেখান থেকে তুমি মাধ্যমিক পাস করেছো সেটার নাম তুমি কোন স্কুল থেকে করেছো সেই স্কুলটার নাম তুমি উল্লেখ করে দেবে এখানে। ক্লিয়ার। প্রথমকার ঘরটা, তো তুমি সেই স্কুলে কত সালে ভর্তি হয়েছো, সেই স্কুলে মাধ্যমিক পাস করার জন্য যে স্কুল থেকে পাস করেছো সেটা তুমি কত সালে ভর্তি হয়েছো সেই স্কুলে, সেই সালটা উল্লেখ করে দেবে, ডেট অফ ইন্টারিং, মানে সেই স্কুলে যে তুমি ভর্তি হয়েছো কত সালে, মাধ্যমিক পাস করার জন্য কত সালে ভর্তি হয়েছো স্কুলে, নিশ্চয়ই সবাই 5 থেকেই ভর্তি হয়,
তো 5 থেকে 5 কোন সাল হতো সেই সালটা তুমি বার করে নাও, মাধ্যমিক পাস তুমি কত বছর বয়সে করেছো। ডেট অফ লিভিং, সেই স্কুল তুমি কবে ছেড়েছো সেই স্কুলটা, তো নিশ্চয়ই মাধ্যমিক পাস করার পর তুমি ছেড়েছো। তো এক্সামিনেশন পাস, তো মাধ্যমিক পাস করেছো। তো আশা করি যদি তুমি মনে করো 2006 যদি তুমি মাধ্যমিক পাস করো ডেট অফ লিভিং, তাহলে 2006 এখানে মাধ্যমিক পাস 2006, এমপি মাধ্যমিক পাস 2006, তো নিশ্চয়ই তুমি ডেট অফ লিভিং মনে করো 2006 তুমি মাধ্যমিক পাস করার বোর্ড পরীক্ষা দেওয়ার পর তো সেই স্কুল সবাই ছেড়েই দেয়, আবার নতুন করে তোমাকে ভর্তি হতে হবে। তাহলে নিশ্চয়ই মনে করো তুমি ছেড়ে দিয়েছো সেই স্কুল, তাহলে 2006 তুমি ডেট অফ লিভিং হবে, মনে করো 2006 তুমি মাধ্যমিক পাস করেছো। ক্লিয়ার? 2006 এমপি 2006 লিখে দিবে। নেক্সট তুমি আবার তারপর এইচএসে তুমি কোথায় ভর্তি হয়েছো, এইচএসে কোন স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলে তুমি নাম দিয়ে দিবে। এইচএসে কোন স্কুলে ভর্তি হয়েছো, কারণ এইচএসে তোমাকে তো নতুন করে ভর্তি হতে হবে, ঠিক আছে। তো এবার এইচএসে ভর্তি হতে, তারপর ডেট অফ এন্টারিং, এইচএস পাস করার জন্য তুমি কোন স্কুলে ভর্তি হলে, তো নামটা তো দিলে, কবে তুমি এন্ট্রি হলে, কোন সালে এন্ট্রি হয়েছো সেই এন্টারিংটা তুমি দিয়ে দিবে, কবে তুমি সেই স্কুলে ভর্তি হলো কবে সেটা। তো তারপর তুমি ডেট অফ লিভিং তুমি কখন করবে, যখন তুমি পাস করবে তখন না তুমি লিভিং করবে। তো তো মনে করো তুমি তাহলে এটাও তো আবার মিলতে হবে। তাহলে 2006 যদি তুমি মনে করো মাধ্যমিক পাস করো, নিশ্চয়ই এক্সামিনেশন পাস 2008 হবে মনে করো, ঠিক আছে। তাহলে 2008 তুমি মনে করো এইচএস পাস করেছো, তাহলে ডেট অফ লিভিং, মোট কথা যার ক্ষেত্রে যেটা ঘটবে, সবাই যে আবার একবারই পাস করে তা তো নয়, অনেকে কেউ ফেলও করতে পারে। তো যার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটাই তোমরা, মোট কথা আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, সেটাই তোমরা লিখবে। তো এরকম করে প্রত্যেকটা ঘর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন, ঠিক আছে, যে যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারপর হচ্ছে মনে করো এমএ, তারপর মনে করো বিএড, তো প্রত্যেকটাই যে যেখানেই ভর্তি হয়েছো ডেট অফ এন্টারিং, কবে ভর্তি হয়েছো, কবে ছেড়েছো আর কবে পাস করেছো, সঙ্গে ডেটটা সালটা শুধু উল্লেখ করে দেবে, ব্যাস হয়ে গেল বিষয়টা। ক্লিয়ার? এবার আসি তোমার কি বলে এই 12 নাম্বার ঘরটা, ঠিক আছে। তো 12 নাম্বার ঘরটা যারা ইফ ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড গিভেন ডিটেলস, যদি তুমি চাকরি করে থাকো তাহলে তুমি তার ডিটেলস এখানে উল্লেখ করে দেবে। আর যদি তুমি চাকরি করে না থাকো তাহলে তুমি নিশ্চয়ই প্রত্যেকটা ঘর নট অ্যাপ্লিকেবল তুমি লিখে দিবে, ঠিক আছে। যদি চাকরি করে থাকো তো ডিটেলস লিখবে, আর যদি চাকরি না করো তাহলে তুমি নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। তো আর কেউ যদি প্রাইভেট জব করে, আমার প্রাইভেট জব তো মনে হয় না প্রাইভেট জব মনে হয় না উল্লেখ করার দরকার আছে আমার মতে, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা করবে, ঠিক আছে। তো এই পার্টটা হয়ে গেল। এবার হচ্ছে কী পার্টটা, 12 নাম্বার পার্টটা হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে তোমার 13 নাম্বার পার্টটা, এখানে ভালো করে দেখো, হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড, কোর্টের দ্বারা কি কেউ কনভিক্টেড হয়েছে, দোষী প্রমাণিত হয়েছে। 13 নম্বর পার্টে দেখো, হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড বাই এ কোর্ট অফ এনি অফেন্স অর চার্জ শিট বাই পুলিশ ইন কনসার্ন উইথ এনি ক্রিমিনাল প্রসিডিং, কোনো কেসের দ্বারা তুমি কি কোর্টের দ্বারা প্রমাণিত হয়েছো, যদি হয়ে থাকো, কনভিক্টেড বলেছে বাই কোর্ট দ্বারা যদি হয়ে থাকো তাহলে তুমি, কারণ আমি যেটুকু বুঝলাম আমি সেটা বলছি, যদি কোর্টের দ্বারা কেউ প্রমাণিত হয়ে থাকে, এখানে যা বলছে আমি যেটা বুঝতে পারছি সেটাই, কিন্তু এখানে মোট কথা পুলিশ কেস, ঠিক আছে। তো শুধু এখানে পুলিশ কেস নয়, এখানে যেটা বলেছে, হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড বাই এ কোর্ট দ্বারা, কিন্তু কোর্ট দ্বারা অফ এনি অফেন্স অর চার্জশিট কি হয়েছে তোমার নামে বাই এ পুলিশ ইন কনসার্ন উইথ এনি ক্রিমিনাল প্রসিডিং, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে কোর্ট বা মাধ্যমে বা পুলিশের মাধ্যমে চার্জশিটে যদি কেউ দোষী প্রমাণিত হয়ে থাকে, আমার মনে হয় সেটাই বলেছে, যদি হয়ে থাকে তাহলে ডিটেলস লিখতে হবে। ক্লিয়ার? আমি যেটা বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার 14 নাম্বার ঘরটা, তোমার 14 নাম্বার ঘরটা, এখানে হচ্ছে তোমার দুটো সাক্ষী লাগবে, ঠিক আছে। সাক্ষী নেম অফ টু রেসপন্সিবল পার্সন অফ ইউর লোকালিটি অর টু রেফার্স টু হুম ইউ আর নোন, এখানে দুজন সাক্ষীর নাম উল্লেখ করে দেবে, নাম দিয়ে দেবে, নাম দুজন সাক্ষী তুমি
যাকে চেনো, ঠিক আছে? এরকম দুজন সাক্ষীর নাম, হ্যাঁ দাঁড়াও, নেম অফ টু রেসপন্সিবল পার্সন অফ ইউর লোকালিটি, তোমার লোকালিটির দুজন পার্সনকে তুমি, টু হুম ইউ আর নোন, হ্যাঁ, তো দুজন পার্সন, একজন তোমার লোকালিটির দুজন পার্সন এখানে তুমি উল্লেখ করে দেবে, ঠিক আছে? নাম লিখে দেবে, পাশে ওদের সিগনেচারটা তুমি করে নেবে, লিখে দিয়ে নামটা লিখে দিয়ে পাশে ওদের সিগনেচারটা তুমি করে নেবে, ঠিক আছে? তো আমার মনে হয় সিগনেচার এখানে সেভাবে বলেনি, তবে করলেও হবে না করলেও হবে, শুধু নামটা লিখলেও কিন্তু মনে হয় হবে, ঠিক আছে? তবে করে নিলে, সিগনেচারটা করে নিলে ভালো হয়, এখানে ওর নামটা লিখে দিয়ে পাশে যাদের তুমি নাম দিয়েছো ভালো হবে, মানে ওদের পাশে তুমি নাম লিখে দিলে পাশে ওদের যার নাম লিখেছো এই দুজন লোকালিটির, ওদের সিগনেচারটা পরে তুমি করে নেবে, ক্লিয়ার? তাহলে ভালো হয় বিষয়টা। নেক্সট হচ্ছে তোমার 14 নম্বর ঘরটা ক্লিয়ার হয়ে গেল, মোটামুটি তোমার শেষ পর্যায়ে, ঠিক আছে? এবার এই পার্টটা দেখো, এখানে ডেটটা দিয়ে দিতে হবে, এখানে হচ্ছে তোমার ডেটটা, তুমি এই মুহূর্তে তোমার যেটা ডেট, এখন যে তুমি ফিল আপ তোমার নামের তালিকা দিয়েছে, এখন তো তুমি ফিল আপ করে জমা দেবে, মোট কথা যে যখন ফিল আপ করবে, যার যখন নামের তালিকা দিয়ে ডেকেছে মানে মধ্যশিক্ষা পর্ষদ, তো সে সময় তোমার যেটা ডেট তুমি জমা দেবে, ঠিক আছে? তো তোমার সেই ডেটটা তুমি দিয়ে দেবে, ডেট প্লেস, তোমার বাড়ি কোথায় বা কী কোথায় সেটা তুমি দিয়ে দেবে। তারপর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমার তুমি সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট করে দেবে। প্রায় শেষ পর্যায়ে এখানে যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু তোমার গ্যাজেটেড অফিসার দেখবে, ঠিক আছে? গ্যাজেটেড অফিসার দেখে কিন্তু ওনার সামনে কিন্তু ফিল আপ করতে হবে। গ্যাজেটেড অফিসার নিজেও ফিল আপ করে নিতে পারে বা তোমাকেও করতে বলতে পারে পরিস্থিতি অনুযায়ী এই ঘরটা, কারণ এটা কিন্তু পুরো পার্টটা কিন্তু গ্যাজেটেড অফিসারের সামনেই ঘটবে, এই পুরো পার্টটা, ঠিক আছে? কারণ ওরা দেখবে, তোমাকে দেখে তারপরেই তো তোমার সিগনেচার করবে গ্যাজেটেড অফিসার। এখানে বিষয়টা ভালো করে দেখো, তো এখানে এই যে গ্যাজেটেড অফিসার দেখো, সার্টিফিকেট টু বি সাইন বাই এ গ্যাজেটেড অফিসার অর মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ দ্বারাও তুমি সিগনেচার করাতে পারো। এমএলএ পরিষ্কার করে বলে দিয়েছে, এমএলএ, যদি তোমার মনে হয় এমএলএ আমার পরিচিত আছে তো করে নেবে, ঠিক আছে? আর না হলে গ্যাজেটেড অফিসার, তো গ্যাজেটেড অফিসার তুমি করিয়ে নেবে। নেক্সট হচ্ছে এই পার্টটা ফিল আপ করে, এখানে কিন্তু পুরো পার্টটাই কিন্তু গ্যাজেটেড অফিসারের সামনেই ঘটবে, এখানে সিগনেচার গ্যাজেটেড অফিসার, এগুলো তোমার কিন্তু পার্ট নয়, ঠিক আছে? ডেজিগনেশন অর স্ট্যাটাস, ঠিক আছে? এগুলো মোট কথা গ্যাজেটেড অফিসারের কাজ। তারপরটা ইউজ, অফিস ইউজ অনলি, ব্যাস, এটাও কিন্তু মানে অফিসের জন্য। তো তোমার কাজ মোটামুটি এখান থেকেই শেষ, তোমার কী বলে, এই যে এখান থেকেই তোমার কাজ শেষ, বাকিটা কিন্তু গ্যাজেটেড অফিসারের সামনেই করতে হবে। এখন এই ঘরটা গ্যাজেটেড অফিসারও নিজেও লিখে দিতে পারে তোমার সম্পর্কে, ঠিক আছে? বা তোমাকেও হয়তো বলতে পারে তুমি এগুলো ফিল আপ করো, সেটা পরিস্থিতি অনুযায়ী, ঠিক আছে? তো মোট কথা এখান থেকে তোমার কাজটা কিন্তু কমপ্লিট, বাকিটা গ্যাজেটেড অফিসারের সামনেই এটা কিন্তু ঘটবে, ঠিক আছে? তো এবার হচ্ছে, হ্যাঁ, কমপ্লিট। আশা করি বিষয়টা তোমাদের সহজে বোঝাতে পারলাম, ঠিক আছে? তা আমি যেটুকু জানি সেটাই আমি তোমাদের সামনে বললাম, ভুল হলে কেউ তোমরা বলতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।